প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে দিয়েছে, কিন্তু খুলে দিয়েছে অপরাধের এক বিশাল জগৎ। আজকের দিনে অপরাধ করতে অস্ত্রের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটি ক্লিক, একটি ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। সতর্ক না হলে এটাই আপনার জীবনে হয়ে উঠতে পারে সবচেয়ে বড় ফাঁদ। আসসালামু আলাইকুম, আমি শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর নিয়মিত অনুষ্ঠান আইন বিষয়ক আইন আদালত। আইন আদালত আইন এবং প্রযুক্তির মেলবন্ধনে আইনগত বিষয়ে জনগণকে সচেতনতার একটি অনুষ্ঠান। আমরা জানি আমাদের সমাজে নারী রাস্তায় নিরাপদ নয়, কিন্তু আজকের এই প্রযুক্তির যুগে নারী কি শুধু রাস্তায় নিরাপদ নয়? না, আজ সে বাড়িতেও নিরাপদ নয়, কারণ অপরাধ করার অস্ত্র আজ আমাদের হাতে এবং সেটি হচ্ছে মোবাইল স্ক্রিন। আজ আমরা আইন আদালতে এমন একটি আইন নিয়ে কথা বলবো যা নীরবে ঘটে কিন্তু প্রভাব রেখে যায় বহুদূর পর্যন্ত। স্পিনের আড়ালে একটি অপরাধ, সামনে ভাঙা জীবন। হ্যাঁ, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 25 ধারাটি নিয়ে আমরা কথা বলবো, যেখানে বলা হচ্ছে কেউ যদি কারো অনুমতি না নিয়ে তার কোনো ছবি বিকৃত করে, আমি বলছি আবার, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানে এআই জেনারেটর করে যদি কোনো ছবি ভুয়াভাবে তৈরি করে প্রতারণা করে, তবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 25 ধারায় প্রতিকার আছে। চলুন আইন আদালতের কাল্পনিক আদালতে আজকের একটি বিচার্য বিষয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ 25 ধারাটি আমরা দেখব সেখানে কি বলা হচ্ছে এবং আইন কিভাবে তার প্রতিকার করছে কিংবা ভুক্তভোগীর পাশে কিভাবে দাঁড়াচ্ছে। চলুন। সাইবার সুরক্ষা মামলা নাম্বার 2/12/2025, বাদী সালমা আক্তার, আসামি সোহেল হাসান। বিজ্ঞ আদালত, আমার ক্লায়েন্ট অভিযোগ করেছেন যে এই মামলার আসামি ডিজিটাল প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে সম্পূর্ণ ব্ল্যাকমেলিং করার উদ্দেশ্যে আমার মক্কেলের একটি ছবি এডিটকৃতভাবে নির্মাণ করে ফেসবুকে প্রচার করেছে এবং বাদীর সেই ভুয়ার বিকৃত ছবির ভয় দেখিয়ে আসামি তাকে মানসিকভাবে নির্যাতনের অপরাধ করেছে। এই অপরাধ সংগঠিত হয়েছে কোনো অস্ত্র দিয়ে নয়, এখানে ব্যবহার করা হয়েছে প্রযুক্তি। এটি কোনো নিছক মজা করার জন্য নয়, এটি একটি গুরুতর সাইবার অপরাধ যা সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 25 ধারায় উল্লেখ আছে। অনলাইন ব্ল্যাকমেলিং এবং অপরাধ, এই ধারায় আসামি অভিযুক্ত। তাই আমি বিজ্ঞ আদালতের কাছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ধারা 25-এ এই মামলায় আসামি গুরুতর অপরাধ করেছে, তাই আমি সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 25 ধারায় আসামির বিরুদ্ধে চার্জ গঠন করার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করছি। বিজ্ঞ আদালত, আমি আসামি পক্ষের আইনজীবী। আমার মক্কেল ইচ্ছাকৃতভাবে বাদীকে ভয় অথবা হয়রানিমূলক কোনো উদ্দেশ্যে এডিটকৃত ছবিটি ধারণ অথবা প্রকাশ করেনি। এটি নিতান্তই ফান হিসাবে প্রকাশ করা হয়েছিল। এখানে বাদীকে কোনো ক্ষতি করার উদ্দেশ্যই আমার ক্লায়েন্টের ছিল না। এখানে কোনো কারো ক্ষতি হয়নি এবং বাদীকে কোনো রকম শারীরিক নির্যাতনও করা হয়নি। বিজ্ঞ আদালত, আপনার কাছে অনুরোধ করব বিষয়টি বিবেচনা করে দেখার জন্য। আসামির বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 25 ধারায়
চার্জ গঠন করা হলো। পরবর্তী ধার্য তারিখ 6 জানুয়ারি 2026 বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারণ করা হলো। বলেন। যাহা বলিব যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, সত্য বই সত্য বই মিথ্যা বলিব না। মিথ্যা বলিব না। বিজ্ঞ আদালত, আমি কখনো ভাবতে পারিনি এই আসামি আমার ছবি বিকৃতভাবে এডিট করে ফেসবুকে পোস্ট করে প্রচার করবেন। আমি এই বিকৃত ছবি প্রচার হওয়ার পর থেকে ঘুমাতে পারিনি ঠিকমতো। আমি মানসিক নির্যাতনের শিকার হয়েছি। আমি এই কথা কাউকে বলতে পারতাম না। আসামি কর্তৃক আমার ছবি ফেসবুকে বিকৃতভাবে পোস্ট করে প্রচার করার কি কারণ ছিল? আমার কি অপরাধ ছিল? আসামি কর্তৃক আমার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করে প্রচার করার কপি, স্ক্রিনশট, পোস্টের ইউআরএল এবং ভিডিওর ফাইল আমি বিজ্ঞ আদালতে দাখিল করিলাম। আমি বিজ্ঞ আদালতের নিকট আসামির বিরুদ্ধে উপযুক্ত শাস্তি চাই এবং ন্যায় বিচার প্রার্থনা করছি। তো আপনি কি করে জানতে পারলেন আপনার ছবি বিকৃত হয়েছে? আসামি আমার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করে প্রচার করেছেন। আমার একজন বান্ধবী আমাকে তা দেখিয়েছেন। আমি সত্যতা যাচাই করার জন্য উক্ত ছবি নিজে দেখেছি। কিন্তু আপনার দাখিলকৃত যে ছবিটি সেটা তো আমার ক্লায়েন্ট হচ্ছে এডিট করেনি। না, এটা একদম সত্যি নয়। বিজ্ঞ আদালত, আমার জেরা এখানেই শেষ। আপনি আপনি নেমে যান। এআই এক্সপার্ট হাজির, এআই এক্সপার্ট হাজির। বলুন। যাহা বলিব যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এই মামলায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটা ছবিকে কেন্দ্র করে আমার কাছে এক্সপার্ট অপিনিয়ন চাওয়া হয়েছিল। সেই ছবিটায় একটি মেয়ের ছবি, যেটা একটা অঙ্গের সাথে অন্য একটি মাথা যুক্ত করে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ এসেছিল। আমরা সেটা পরীক্ষা করে দেখেছি যে এই ছবিটি বিকৃত, কারণ ছবির যে অরিজিনাল মেটা ডেটা সেটা মিল ছিল না। পাশাপাশি এটার আলো ছায়ার যে ব্যাপার, দুটো পার্ট যে অ্যাডজাস্ট করা হয়েছিল সেটা আমরা দেখেছি, এবং এটা এআই জেনারেটেড সফটওয়্যারের লোগোও লাগানো ছিল। সেটা সহজেই শনাক্ত করা গিয়েছিল যে এটা একটা ফেব্রিকেটেড অ্যান্ড একটা ফলস একটা ছবি। আপনি কি আলোচিত ছবিটি পরীক্ষা করেছেন? জি, আমি পরীক্ষা করেছি আমার ল্যাবে। এই ছবিটি কি একজন মহিলার সম্মান নষ্ট করার জন্য এনাফ? অবশ্যই আমি এটা মনে করি, যেহেতু ছবিটা বিকৃত করা হয়েছে এবং তাকে মানসিকভাবে বিপর্যস্ত করার কাজে এই ছবিটা ব্যবহৃত হয়েছে, এটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 অনুযায়ী অবশ্যই সুস্পষ্ট অপরাধ বলে আমি মনে করি। আপনার পর্যবেক্ষণ কি বলছে? আমার পর্যবেক্ষণ অনুযায়ী আমি দেখেছি যে ছবিটা দুটো পার্ট এক করা হয়েছিল, যাতে আলো ছায়ার ব্যাপারটা মিল ছিল না এবং অরিজিনাল মেটাডেটাও মিল ছিল না। কাজেই এটা আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে ছবিটা ডিস্টর্টেড এবং এটা ফেব্রিকেটেড, এটা প্ল্যান্ড একটা ডিজিটাল ক্রাইম, আমরা এই বলে মতামত দিয়েছিলাম। আপনার কি মনে হচ্ছে যে এই ছবিটি মানসিক এবং শারীরিক অস্ত্র হিসাবে ইউজ করা হচ্ছে? এটা শারীরিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়নি বটে, তবে মানসিক অস্ত্র হিসেবে তো অবশ্যই ব্যবহার করা হয়েছে, এবং মানসিক কষ্টই তো শারীরিক যাতনার অন্যতম একটা কারণ, এবং এই তার মানসিক যন্ত্রণার ফলে সে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ভিকটিম খুবই ইয়াং একজন ভিকটিম আমি যেটা দেখলাম, তো সে সামাজিকভাবে তো অবশ্যই ক্ষতির মুখে পড়েছে আমি বিশ্বাস করি। ইওর অনার, আমার আর কোনো জেরা নেই। সাইবার সুরক্ষা
অধ্যাদেশ 2025-এর 25 ধারায় আপনার বিরুদ্ধে বাদীপক্ষ অভিযোগ এনেছে। আপনি কি সাফাই সাক্ষী দিতে রাজি আছেন? মাননীয় আদালত, আমি সম্পূর্ণ নির্দোষ এবং আদালতের কাছে আমি ন্যায় বিচার প্রার্থনা করছি। আমি কোনো সাফাই সাক্ষী দিতে চাই না। পরবর্তী ধার্য তারিখ 15ই জানুয়ারি 2026 যুক্তিতর্কের জন্য নির্ধারণ করা হলো। সাইবার সুরক্ষা মামলা নাম্বার 2/12/2025। আপনার যুক্তিতর্ক উপস্থাপন করুন। ইয়োর অনার, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 ধারা 25 শুধু ক্যামেরায় তোলা ছবির কথা বলে না। এই ধারা বলছে যে কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক উপায়ে কোনো নারী বা শিশুর সামাজিক মর্যাদা নষ্ট করা, ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ণ করা, মানসিক নির্যাতন করা সবই ফৌজদারি অপরাধ। এআই দিয়ে ছবি বিকৃতি করা, ইমেজ বেস অ্যাবিউস, এটি যৌন নির্যাতন কিংবা সামাজিক ভয় দেখানোর একটি আধুনিক রূপ। অতএব এই মামলায় ধারা 25 পুরোপুরি প্রযোজ্য। বাদীর সকল সাক্ষী এবং দাখিলকৃত প্রমাণাদি প্রমাণ করে যে আসামি সম্পূর্ণ দোষী। তাই আমি সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 25 ধারা মোতাবেক আসামির সর্বোচ্চ শাস্তি প্রদানের প্রার্থনা করছি। বিজ্ঞ আদালত, আসামি বয়সে তরুণ, এটি প্রযুক্তির অপব্যবহার হতে পারে, কিন্তু ইচ্ছাকৃত ক্ষতি প্রমাণ হয়নি। মামলা থেকে আসামির খালাস প্রদানের জন্য বিজ্ঞ আদালতে প্রার্থনা চাচ্ছি। পরবর্তী ধার্য তারিখ 29 জানুয়ারি 2026 রায়ের জন্য নির্ধারণ করা হলো। অর্ডার, অর্ডার, অর্ডার। এই আদালত স্পষ্টভাবে অনুধাবন করছে যে ভুক্তভোগী উক্ত ছবিগুলো ব্যবহারের জন্য কখনোই সম্মতি প্রদান করেননি। আদালত বাদীপক্ষের দাখিলকৃত প্রমাণাদি, স্ক্রিনশট, ভিডিও ফুটেজ এবং লিখিত অভিযোগ যথাযথভাবে পর্যালোচনা করেছে। পর্যালোচনায় প্রতীয়মান হয়েছে যে এটি সুস্পষ্টভাবে অনলাইন হয়রানি ও সম্মানহানির অন্তর্ভুক্ত। আইন অনুযায়ী এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি মিথ্যা বা বিকৃত ছবি যদি কোনো ব্যক্তির মানসিক ও সামাজিক ক্ষতির কারণ হয় তবে তা শাস্তিযোগ্য অপরাধ। মানসিক ক্ষতি ও আইনত ক্ষতির সমতুল্য এবং ডিজিটাল হয়রানি একটি দণ্ডনীয় অপরাধ। আদালত সকল প্রমাণ ও পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে অভিযুক্তের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। অতএব সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর ধারা 25 অনুযায়ী অভিযুক্তকে 3 বছর সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো। আসামিকে অবিলম্বে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হলো। আমরা দেখলাম ডিজিটাল দুনিয়াতেও নারী এবং শিশুর মর্যাদা আইন দ্বারা সুরক্ষিত। ভয় দেখানো অপরাধ, তাই নীরবতা নয়, আইনের আশ্রয় নিন, কারণ আইন আপনার পাশে। এই বার্তাটি কেবল অপরাধীর জন্য নয়, এই বার্তাটি আপনার জন্য, যিনি ভুক্তভোগী এবং যিনি লজ্জায় চুপ করে আছেন। মনে রাখবেন, আপনি একা নন। আপনার লজ্জা অপরাধ নয়, অপরাধ তার যে এআই কিংবা তথ্যকে বিকৃত করে প্রচার করছে। আইন আপনার পাশে আছে। সমাজকে আপনার পাশে নেওয়ার জন্য আপনি কথা বলুন। চলুন আমরা এই আইন যা সমাজকে কিভাবে প্রভাবিত করছে, কেন ভুক্তভোগী তা আদালতে যাচ্ছে না, সেই বিষয় নিয়ে আরও বিশদ আলোচনা করব আমাদের স্টুডিওতে আসা দুজন বিশেষজ্ঞের সঙ্গে। চলুন।
দর্শক, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করার জন্য দুজন বিজ্ঞ আলোচককে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা আছেন আমাদের সঙ্গে। আমরা প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি অধ্যাপক সালমা আক্তার, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে স্টুডিওতে আরও একজন আছেন, তিনি ব্যারিস্টার মারিফুল আলম, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ। আমি আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই প্রশ্ন করব অধ্যাপক সালমা আক্তার আপনাকে, সাইবার সংক্রান্ত অপরাধ যত্রতত্র হচ্ছে, কিন্তু তারপরও আমরা দেখছি এই অপরাধের বিরুদ্ধে কেউ সোচ্চার হচ্ছে না, আমরা কোনো মামলা দেখছি না তেমনভাবে, নীরবতা এখানে কাজ করছে। তো আমার প্রশ্ন সেটি হচ্ছে যে এই নীরবতা, এটি কিন্তু একটা সামাজিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এই সামাজিক সংস্কৃতি যদি ভুক্তভোগী তার বিরুদ্ধে কথা না বলে, তাহলে তার কারণটা কি এবং কেন এই নীরবতা? আমি মনে করি যে ঐতিহ্যগতভাবেই আমাদের সাংস্কৃতিক নীরবতা রয়েছে, ভিকটিম ব্লেমিং এর কারণে, আইডেন্টিটি ক্রাইসিসের কারণে, আইসোলেশনের কারণে, এবং যেখানে দেখা যায় যে যিনি অপরাধী তাকে সোশ্যাল এক্সক্লুশনের কথা বলা হলেও আমরা দেখতে পেয়েছি ভিকটিমরাই সোশ্যাল এক্সক্লুশনের কারণ হয়ে যায়। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে হিউম্যান রাইটস ভায়োলেশন, সোশ্যাল রাইটস এগুলো ভায়োলেটেড হয়। এবং সেক্ষেত্রে যদি ভিকটিম একজন নারী হন, তো সেক্ষেত্রে আসলে সেটা আরও বেশি বহুমাত্রিকভাবে হয় নারী হওয়ার কারণেই। কারণ আমরা জানি যে আমাদের সামাজিকীকরণ প্রক্রিয়াতে আমরা আসলে নীরব থাকাকে যতটা বেশি ভ্যালু করি, যতটা বেশি অ্যাকসেপ্ট করি, ততটা কিন্তু আমরা ভয়েস রেজকে করি না। আমার মনে হয় এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আমরা বোধহয় একটু গুলিয়ে ফেলি সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, যে নিজের অধিকারের জন্য দাঁড়ানো এবং সোশ্যাল রুলসকে ভায়োলেট করা দুটো আসলে এক বিষয় নয়। তো যখনই আমরা কথা বলতে যাই, ইস্যুটা এসে দাঁড়ায় যে আসলে আমরা কি সোশ্যাল সিস্টেমের এগেনস্টে কথা বলছি, সোশ্যাল রুলসের এগেনস্টে কথা বলছি। তো সেদিক থেকে আমাদের বড় সমস্যা হচ্ছে আসলে আমাদের, আমি বলবো যে মানসিকতা এবং সমাজতাত্ত্বিক আমাদের তত্ত্বই রয়েছে, যেখানে দেখানো হচ্ছে যে একটা সোসাইটির ম্যাটেরিয়ালিস্টিক কালচার, স্ট্রাকচার, লজ এগুলো যত দ্রুত বদলায়, মানসিকতা তার সাথে বদলাতে পারে না, সেখানে একটা কালচার ল্যাগ তৈরি হয়। তো দীর্ঘকালে যদি এরকম হয় যে আমরা আসলে ইম্পোর্ট করছি অনেক, এখন আমরা জানি গ্লোবালাইজেশনের সময় আমরা কালচারালি অনেক কিছুকে অ্যাসিমিলেট করছি, ইনকর্পোরেট করছি, কিন্তু দেখা গেছে যে সাংস্কৃতিকভাবে এই যখনই আমরা কিনা যেটা একটু আগে বললাম ভয়েস রেজের ইস্যুটায় আসি, তখনই কেন যেন সোশ্যাল ইনটলারেন্স রয়েছে, আমরা সোশ্যালি কিন্তু অ্যাকসেপ্ট করি না। এবং আরেকটা বিষয় আমি খেয়াল করেছি, যখন কেউ ভিকটিম হয়, আজকাল বোধহয় আরেকটু তার সাথে অ্যাড হয়েছে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো, সেখানে আবার তাকে রিভিকটিম করা হয়। তিনি কিন্তু আসলে ভয়েস রেজ করতে গেলেই তার আইডেন্টিটি এবং তার মানে ক্রাইমটাকে ফোকাস না করে তিনি আসলেই ক্রাইম করেছেন কিনা, তাকে কিন্তু তার আগেই আমরা ক্রিমিনাল বানিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এক ধরনের এটাকে আমরা বলতে পারি যে মানে মিডিয়া, সোশ্যাল মিডিয়া ট্রায়ালে নিয়ে যাচ্ছি। আমি একটা প্রশ্ন করব, এখানে ইন্টারাপ্ট করছি। আপনি বলছেন অপরাধ বানিয়ে দিচ্ছে, কাকে আমরা অপরাধ বানাচ্ছি? আমরা ভিকটিমকেই অপরাধ বানিয়ে দিচ্ছি, ভিকটিমকে অপরাধী বানাচ্ছি। মানে সে ওখান থেকেও শোষিত, আবার এখানেও শোষিত হচ্ছে। কেননা আমরা এক ধরনের ট্রায়াল সিস্টেম তৈরি করে ফেলছি, সোশ্যাল জাজমেন্টাল, মানে আমরা জাজমেন্টাল হয়ে যাচ্ছি। আমরা নিউট্রাল হতে পারছি না, ভ্যালু নিউট্রাল হতে পারছি না। তো জাজমেন্টাল হয়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে, আমি বলবো না যে কেউই হয়তো ভিকটিমের পক্ষে দাঁড়ায় না, দাঁড়ায়, কিন্তু সেই ভয়েসটা অনেক উইক থাকে। দেখা যাচ্ছে যে যারা পারপেট্রেটর, এবং আমার কাছে মনে হয় যে পারপেট্রেটর অনেক সময় সোশিয়ালি, ইকোনমিক্যালি অনেক বেশি, পলিটিক্যালি অনেক বেশি পাওয়ারফুল থাকেন। তো তার যতটা মানে হেজিমনিক পাওয়ার থাকে, তার যতটা ইম্পোজিশন থাকে মানুষের মনোজগতে, যিনি ভিকটিম তিনি হয়তো আরও বেশি আইসোলেটেড হয়ে যান। আর মনে করা হয় যে দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিসের কারণে ভিকটিম প্রথমে ধরেই নেন যে বিচার চাইতে যাওয়া মানে হচ্ছে আমাকে আবার রিভিকটিম হতে হবে। তো সেটা কিন্তু তাকে সোশ্যাল জাস্টিসে অ্যাক্সেস করার ক্ষেত্রেই প্রবলেম তৈরি করছে, আর বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনি যেটা বলতে চাচ্ছেন যে বাধা হয়ে দাঁড়াচ্ছে, বাধা প্রদান করছে। সে মানসিকভাবেই কিন্তু প্রস্তুত হচ্ছে না, দ্বিধান্বিত হয়ে যাচ্ছে যে আসলে কি আমি ট্রায়ালটাতে সাকসেস পাবো, নাকি আমার এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হবে, আবার রিভিকটিম হয়ে যাব কিনা। তো সেক্ষেত্রে যিনি ভিকটিম তিনি যদি নারী হন, শিশু হয়, অথবা যদি কোনো এমন ক্লাসে বিলং করেন যেটা সোশ্যালি মার্জিনালাইজ, তাদের জন্য কিন্তু ভয়টা, ভীতিটা আরও বেশি থাকে, বিকজ তারা সঙ্গত কারণেই দেখে অভ্যস্ত নয় যে এই ক্লাসটি বা এই জেন্ডারটি, এই এইজ গ্রুপটি সোশ্যাল জাস্টিস পাচ্ছে। আমি এবার প্রশ্ন রাখছি ব্যারিস্টার মারিফুল আলম আপনার কাছে। আমার প্রশ্নটি,
সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 এটি কি সত্যি ভুক্তভোগীর পাশে নাকি কাগজে কলমে? পরিবর্তিত সমাজ ব্যবস্থার সাথে সাথে কিন্তু আইনও পরিবর্তন হচ্ছে। আমাদের 2023 সালে একটা আইন ছিল, এখন আমরা পেয়েছি সাইবার সুরক্ষা অধ্যাদেশ। এবং এই 2025 সালের অধ্যাদেশে খুব চমৎকার কিছু কনসেপ্ট আছে যেগুলো আগে কোনো আইনে আমরা পাইনি। যেমন ধরেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রিলেটেড জেনারেটেড বিষয়টা এই প্রথম কিন্তু আমি দেখছি যে আইনে একটা প্রপার রিফ্লেকশন হচ্ছে। এবং আপনি যদি 25 ধারাটা পড়ে দেখেন, সেখানে কিন্তু স্পেসিফিক্যালি বলা আছে যে এআই জেনারেটেড কোনো জিনিস বা কোনো তথ্য বা কোনো ভিডিও বা কোনো ছবি বা এটা দ্বারা যদি আপনি কোনো ছবি বিকৃত করেন বা নতুন যেটাকে বলা হয় জেনারেটিভ এআই, অর্থাৎ আপনি প্রম্পট দিচ্ছেন, প্রম্পট দিয়ে আপনার সম্পূর্ণ নতুন একটা ছবি তৈরি হচ্ছে অথবা একটা ভিডিও তৈরি হচ্ছে, অথবা শুধু আপনি ধরেন আপনার ফেসটা আপলোড করে দিলাম, দিয়ে আমি এআইকে প্রম্পট দিলাম যে এটার উপর একটা ভিডিও বানিয়ে দাও। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। এই জিনিসটা কিন্তু প্রথম আমি দেখছি যে রিফ্লেকশনটা হচ্ছে এই যে অধ্যাদেশ 2025-এ। এবং সেখানে 25 ধারা একটা ইনক্লুড করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এআই জেনারেটেড এই ধরনের যে সমস্ত ছবি ভিডিও এগুলো কিন্তু একটা সিভিয়ার অফেন্স। এবং এগুলো ব্যবহার করে এখানে আইনে খুব চমৎকার কিছু শব্দ আমি নতুন দেখছি যেগুলো আগে ছিল না। যেমন একটা শব্দ ব্যবহার করা হচ্ছে সেক্সটর্শন, অর্থাৎ এটা ব্যবহার করে আপনি ধরেন কোনো সেক্সুয়াল ছবি ব্যবহার করে কারো থেকে এক্সটর্শন করছেন। এই দুটো ওয়ার্ড মিলিয়ে করা হচ্ছে সেক্সটর্শন। আর একটা শব্দ এসছে এই আইনটাতে খুব সুন্দর, সেটা হচ্ছে রিভেঞ্জ পর্ন। আপনি দেখবেন যে ধরেন আপনার সাথে আমার সম্পর্ক ছিল, একটা সময় আমার হয়তো কিছু ব্যক্তিগত ছবি আপনার কাছে রয়ে গেল, আপনার সাথে যখন আমার ব্রেকআপ হয়ে গেল সেই ছবিগুলো আমি ভাইরাল করে দিচ্ছি এবং সেখান থেকে আমি ব্ল্যাকমেলিং করছি। আর একটা বিষয় আসছে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অর্থাৎ এআই জেনারেটেড যে কোনো জিনিস ব্যবহার করে আপনি যদি সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেন, সেক্সটর্শন করেন, ব্ল্যাকমেলিং করেন, তাহলে এটা কিন্তু একটা সিভিয়ার অফেন্স হিসেবে এই আইনে আমরা দেখলাম যে এখানে ডেফিনিশন দিয়ে একেবারে খুব ওয়াইড অ্যাঙ্গেলে কভার করা হয়েছে। এবং শাস্তির বিষয়টাও কিন্তু স্পেসিফিক বলা আছে যে কোনো ব্যক্তি যদি এই ধরনের কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি এটা করা হয় তাহলে সেটা 2 বছর কারাদণ্ড এবং আপনার 10 লক্ষ টাকা জরিমানা। এবং যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা বলা হয়েছে যে যদি নারী বা কোনো শিশু তাদের বিরুদ্ধে যদি এই ধরনের কোনো অফেন্স কমিটেড হয় সেখানে কিন্তু সাজার পরিমাণটা দেওয়া হয়েছে 5 বছর এবং ফাইনের পরিমাণটা দেওয়া হয়েছে 10 লক্ষ টাকা, অর্থাৎ সব কিছু কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা একটা চমৎকার বিষয়, কারণ আমাদের সমাজে এখন আমরা যেটা দেখছি যে এই ধরনের অফেন্সে কিন্তু বেশিরভাগ ভিকটিম হচ্ছে নারী এবং শিশু। অবশ্যই এখানে একটা সচেতনতার বিষয় আছে। হ্যাঁ, সচেতনতার বিষয় আছে এই কারণে যে আপনি খেয়াল করে দেখবেন আগে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় বা এই ধরনের বিষয়গুলো যখন ছিল না, আমাদের ছবি কিন্তু এত অ্যাভেলেবল ছিল না। এখন যখন এআই এসছে এবং সোশ্যাল মিডিয়া দেখবেন যে আমরা খুব সহজেই আমাদের ব্যক্তিগত তথ্য শেয়ার করছি, সেটা আমাদের ডেট অফ বার্থ হতে পারে, আমাদের পার্সোনাল ছবি হতে পারে। এবং এই বিষয়গুলোকে ব্যবহার করে কিন্তু একটা কুচক্রী মহল বা অপরাধীরা কিন্তু দে আর টেকিং অ্যাডভান্টেজ অফ দিম। সো আমাদের এটা বুঝতে হবে যে আমাদের এখন ডিজিটাল যুগে আমরা বসবাস করছি, ছবি ব্যবহার করে বিশেষ করে যে জেনারেটিভ এআই এর কথা বললাম, আপনি যদি ডিপফেকের কথা বলেন বা এখন আরও কিছু অ্যাপস আসছে, ফেস সোয়াপিং অ্যাপস বলে এগুলা, আপনার ফেস কেটে আপার ফেসে বসিয়ে দেওয়া হবে, আপনি যে কথাটা বললেন সেই কথাটা আপনাকে দিয়ে বলাবে। সো এই সময় অবশ্যই আমাদের অ্যাওয়ারনেস তৈরির দরকার আছে যে আমরা যেন আরও সচেতন হই ডিজিটাল মাধ্যমে কোনো ইনফরমেশন শেয়ার করার আগে। আমরা দেখলাম আমাদের ব্যারিস্টার মারিফুল আলম, উনি বললেন যে আইন যথেষ্ট শক্ত পদক্ষেপ নিয়েছে বিষয়টি নিয়ে, ভুক্তভোগীরাই নীরব রয়েছে এবং যে কারণে অপরাধগুলো বারবার ঘটছে। এখন এটা একটা এই মেনে নেওয়া বা নীরব থাকাটা একটা সামাজিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এই সামাজিক সংস্কৃতি ভাঙবার জন্য কি করা উচিত? সময়ের সাথে সমাজের প্রয়োজনে কিন্তু আইনগুলো বদলায়, কিন্তু একই সাথে সমাজবিজ্ঞানী হিসেবে আমি মনে করি কি যে আইনগতভাবে অপরাধ নয় এরকম মানেই কিন্তু সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। সুতরাং সোশ্যাল মরালিটি, হ্যাঁ, আমাদের এই স্ট্যান্সটাকে ধারণ করতে হবে। এখানে সমাজের ভূমিকাটা প্রচুর, সামাজিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকাটা প্রচুর। যেমন যখনই সোশ্যাল মিডিয়াতে এ ধরনের ক্রাইমগুলো আসে, যিনি ভিকটিম, আপনি দেখবেন 99% পারপেট্রেটরের পক্ষে লিখছে, হ্যাঁ, 1% হয়তো ভিকটিমের পক্ষে লিখছে। এই যে আমাদের মেন্টাল সেট আপ, যে আর যদি ফিমেল হয়ে থাকে, ইয়াঙ্গার কেউ হয়ে থাকে, প্রিটি হয়ে থাকে, প্রফেশনাল উমেন, তাহলে কিন্তু এটা ভালনারেবিলিটি লেভেল কন্টিনিউয়াসলি আপওয়ার্ড হয়। আমি বলবো না যে শুধু নারীরা, পুরুষদের ক্ষেত্রেও তাই হয়। তো সেক্ষেত্রে আমরা সোশ্যাল টলারেন্সটা কেন রাখছি?
কেন আমরা সোসাইটি থেকে প্রিভেন্ট করছি না, প্রোটেস্ট করছি না? আমি নিজেকেও তার মাঝখানে রাখছি। আমি যখন এই ধরনের ইস্যুগুলো দেখি, প্রায় এরকম হয় যে আমি একটা কমেন্ট লিখি, তারপর ডিলিট করে দিই, কারণ আমি ভাবি কি আমি আবার ভিকটিম হয়ে যাব। তাহলে এই যে আরেকজনের পাশে আমি দাঁড়াচ্ছি না, বিকজ আজকে আমি ভিকটিম নই, দ্যাট ডাজন্ট গ্যারান্টি যে আগামীকালকে আমি ভিকটিম হব না। তো এই সোশ্যাল প্ল্যাটফর্মটা তৈরি করা, সেখানে মিডিয়া পার্সোনাল, স্কুল চিলড্রেন, এডুকেশনিস্ট, লয়ার্স, এনজিও ওয়ার্কার, সবার একটা কমন প্ল্যাটফর্ম যেখান থেকে এই আলোচনাগুলো আসবে। প্রথমত আমি মারুফের কথা ধরে একটু বলছি যে আমি একটা স্টাডি করছিলাম, এটা ইউনেস্কোর মাল্টিকালচারাল স্টাডি ছিল, সেখানে আমি বাংলাদেশে কনসালটেন্ট হিসেবে কাজ করছিলাম। টাইটেলটাই খুব ইন্টারেস্টিং ছিল, ডিজিটাল কিডস। তো আমি স্কুলের বাচ্চাদেরকে ইন্টারভিউ করছিলাম যে তারা কি জানে তারা কিভাবে ইন্টারনেটে আনসেফ। তখন ছেলে বাচ্চারা খুব চমৎকার করে আমাকে বলেছে যে ম্যাডাম, মেয়েরা কিন্তু বোঝে না তারা যে আনসেফ, আননোন পিপলদেরকে তারা অ্যাড করে, তাদের ছবি যখন শেয়ার হয়ে যায় অডলি অ্যাপ্রোচ করে, মেয়েরা ডিলিট করে দেয়, তারা জানে না যে দ্যাট পারসন হ্যাজ অলরেডি গট দ্য ফটোজ অ্যান্ড ক্যান ভিক্টিমাইজ। তাহলে এই অ্যাওয়ারনেসটা আমরা কেন তৈরি করছি না? ওটা অবশ্য ব্যারিস্টার মারুফুল আলম প্রিভেন্ট করছি না কেন? আপার সাথে একটু অ্যাড করি, অ্যাওয়ারনেসটা কিন্তু আমি ফিল করেছি যে আমাদের চাইল্ডরা কিন্তু দে আর ভেরি টেকনো। এই অ্যাওয়ারনেসটা কিন্তু আমার মনে হয় ওল্ডার জেনারেশনের জন্য বেশি দরকার, কারণ তারা ডিফারেন্সিয়েট করতে পারে না কোনটা এআই জেনারেটেড কোনটা এআই জেনারেটেড না। যেমন এআই জেনারেটেড একটা ভিডিও আইডেন্টিফাই করার খুব সহজ উপায় আছে, এগুলো দেখবেন যে 6 সেকেন্ড পর পর একটা ট্রানজিশন থাকে, কারণ এখন যে ফ্রি অ্যাপগুলো আছে এগুলো 6 থেকে 10 সেকেন্ডের বেশি এআই ভিডিও জেনারেট করতে পারে না। আমি আপনাকে আরেকটি প্রশ্ন করব ব্যারিস্টার মারুফুল আলম, এই যে ভুক্তভোগী যারা, তারা যদি আইনি পদক্ষেপে যায়, সেই ক্ষেত্রে তাদের প্রথম পদক্ষেপটা কি হতে পারে? প্রথম পদক্ষেপ আমি সবসময় বলি, ইউ হ্যাভ টু রেজ ইউর ভয়েস, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এটা আমরা চেপে যাই, আমরা বলতে চাই না, নীরব থাকি, এবং পারপিট্রেটররা তখন কি করে, এটা ক্রিমিনাল মাইন্ড যখন দেখে যে আমি অপরাধ করে পার পেয়ে যাচ্ছি, তখন সে আরেকজন ভিকটিমকে টার্গেট করে। সো আপনি চুপ থাকছেন মানে আপনি আরেকজন ভিকটিম তৈরি করে দিচ্ছেন, তাকে শক্তিশালী করে দিচ্ছেন। সো তাকে যদি আপনি ক্ষমতাহীন করতে চান, তাহলে প্রথম হচ্ছে আপনাকে রেজ ইউর ভয়েস করতে হবে, এবং টু দ্য রাইট প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম কি হতে পারে? দুটো প্ল্যাটফর্ম আছে আমাদের। যে অধ্যাদেশটি আছে সেখানে 2 জায়গায় মামলা করার কথা বলা আছে। আপনি থানায় গিয়ে এই 25 ধারার মামলা করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম যদি থানা আপনার মামলা না নেয়, তাহলে কি আপনার কিছু করার নেই? ইটস নট লাইক দ্যাট। আপনি সেক্ষেত্রে কোর্টে যেতে পারেন, কোর্টে গিয়েও কিন্তু আপনি মামলা করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনাকে প্রথম যে বিষয় চ্যালেঞ্জটা হচ্ছে যে সাপোর্টিং এভিডেন্স কিছু দিতে হয়। কি সেগুলো সাপোর্টিং এভিডেন্স? ধরেন আপনি সাথে সাথে যদি দেখছেন যে আপনাকে কেউ আপত্তিকর কোনো ছবি পাঠিয়েছে, বা আপনার কোনো ভিডিও বা ছবি এডিট করা হয়েছে, আপনি স্ক্রিনশট রাখবেন, স্ক্রিন রেকর্ড করা যায় সেটা রাখবেন। কারণ এখানে একটা টেকনিক্যাল পয়েন্ট আছে, যারা এই ধরনের ঘটনা ঘটায় তারা দেখবেন যে এটা করে আবার ছবিটা ডিলিট করে দেয়, ঠিক আছে, ছবি পাঠিয়ে ডিলিট করে দেয়, অথবা যখন তারা টের পায় যে আপনি আসলে ইউ আর গোয়িং টু টেক লিগাল অ্যাকশন, তখন দেখবেন যে ওই ওয়েবসাইটটা হাওয়া হয়ে গেছে, ওই লিঙ্কটা হাওয়া হয়ে গেছে। সো আপনাকে প্রথম যে স্টেপটা হচ্ছে যে আপনাকে এভিডেন্স কিছুটা হলেও প্রিজার্ভ করতে হবে, কারণ আমাদের এই আইনটাতেই বলা আছে যখন আপনি ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, তখন ম্যাজিস্ট্রেট প্রথম দেখবে যে প্রাইমা ফেসি কেস আছে নাকি। প্রাইমা ফেসি কেস মানে হচ্ছে প্রাথমিকভাবে দেখে ম্যাজিস্ট্রেটের মনে হতে হবে যে এখানে কোন একটা অপরাধ সংঘটিত হয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশে ধরেন ভুক্তভোগী পারলেন না মামলা দায়ের করতে, কিন্তু মানে শি অর হি ইজ ভিকটিম, সেই ক্ষেত্রে ওনারা কি আরো কোনো আইন আছে পাশাপাশি যেখানে যেতে পারবেন? আমরা প্রাথমিকভাবে দেখেছি কিছু ভুক্তভোগী আছে তারা একেবারে মামলা করতে চান না, তারা এই হ্যাসেলটার মধ্যে দিয়ে যেতে চান না। তো তাদেরকে আমরা সাজেস্ট করি যে একটা জিডি করেন। হ্যাঁ, তো সাধারণত এটা জিডি হয় না, মামলা হয়, কিন্তু তারপরেও আপনি যদি একটা জিডি করেন, এবং এখন সবগুলো জিডি কিন্তু তদন্ত হয়। সো জিডি তদন্ত হওয়ার জন্য পুলিশ অফিসার যখন ওই ব্যক্তিকে ফোন দেয়, তখন দেখা যায় যে সে হয়তো আপনাকে ওই অনলাইনে ওই ডিস্টারবেন্স হ্যারাসমেন্টটা বন্ধ করে দেয়। এটা একটা ওয়ে। সেকেন্ড ওয়ে যেটা বললাম যে আপনি হচ্ছেন সাইবার ট্রাইব্যুনালে গিয়ে মামলা করতে পারেন, এবং এই সাইবার মামলাগুলো নেওয়ার জন্য কিন্তু আলাদা ট্রাইব্যুনালই আছে। একটা ট্রাইব্যুনাল মানে প্রতিটা ডিস্ট্রিক্টে, এবং ঢাকায় ঢাকা সাইবার ট্রাইব্যুনাল একটা আলাদা আছে। স্পেসিফিক ট্রাইব্যুনালে গিয়ে মামলা করতে চেষ্টা করলেন, যদি সেক্ষেত্রে না হয়, সাইবার ট্রাইব্যুনাল না হলে এই ম্যাটেরিয়ালসগুলোর মধ্যে যদি কোনো পর্নোগ্রাফিক ইভেন্ট থাকে, তাহলে কিন্তু পর্নোগ্রাফির 2012 সালে একটা আইন আছে, সেক্ষেত্রেও আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে মামলা করতে পারেন। এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো যে এই মামলাগুলো করে কিন্তু আপনার ধরেন প্রচণ্ড রকম মানহানি হলো, ঠিক আছে, আপনার ছবি একটা এডিটেড ছেড়ে দেওয়া হলো যেটা সবাই সত্যি বলে মনে করলো। টেকনোলজি এমন লেভেলে চলে গেছে যে ওই কাটপেস্ট করলে বোঝার উপায় নেই যেটা আসলে কাটপেস্ট। হ্যাঁ, তো সেইভাবে সব অ্যালাইনমেন্ট ঠিক করে নেয় এআই। সো সেক্ষেত্রে আপনার প্রচণ্ড রকমের যদি মানহানি হয় এবং আপনি অর্থমূল্যে সেটার ক্ষতিপূরণ পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানিসুট করতে হবে, মানহানির মামলা করতে হবে, সেটা আবার সোর্স অফ সিভিল নেচার। তো সেই পথটাও কিন্তু আপনার জন্য খোলা আছে। আমরা আইনের বিষয় জানলাম,
এই প্রেক্ষিতে আপনি যদি একটি বাক্যে আপনার কোনো মানে কিছু বলার থাকে আমাদের অডিয়েন্সকে, আমাদেরকে, তাহলে কি বলবেন? এটা কিন্তু কিওর লেভেলে আমরা যখন লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি, কিন্তু প্রিভেনশনটা সবচেয়ে বেশি জরুরি। কেননা আমরা জানি যে আমাদের লিগ্যাল সিস্টেম কিন্তু অলরেডি ওভারবার্ডেন্ড, এবং অনেকে জানিও না। আমার মতো কেউই কিন্তু কোর্টে যেতে বা পুলিশ স্টেশনে যেতে ভয় পাই। তো সেখানে একজন সাধারণ মানুষ এই অ্যাওয়ারনেসগুলো তাদের নাই যে লিগ্যাল অ্যাক্সেসটা কোথায় পেতে পারেন। এবং আমি যেটা বলছিলাম যে সোশ্যাল ইনস্টিটিউশনগুলোকে বরঞ্চ রেসপন্সিবল করা, এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোকে বাচ্চাদের ট্রেন করা যায় এই বিহেভিয়ারগুলো, সাইবার বুলিংগুলো অ্যাকসেপ্টেবল না। ইউনিভার্সিটি লেভেলে ডিসকাশন করা যায়। আজকে যেটা আমরা করছি এরকম অনেক বেশি ডিসকাশন ওপেন করা, যেখানে ইনফরমেশন, অ্যাক্সেস টু ইনফরমেশন সবার কাছে থাকে। তো আমার কাছে মনে একটা পাবলিক অ্যাওয়ারনেস, এবং একই সাথে সোশ্যাল মিডিয়াকে যেমন ট্রায়ালের জন্য ব্যবহার করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াটাকেই প্রিভেনশনের জন্য ব্যবহার করা, সেখানেই যত বেশি সামাজিক ডিসকাশনগুলো নিয়ে আসা, তাতে করে কেউ কোর্টের এই লেংদি প্রসিডিওরে সুইসাইড করা বা আবার রিভিকটিম হয়ে যাওয়ার হাতটা থেকে বেঁচে যাবেন, এবং তার অনেক বেশি কনফিডেন্স, অনেক বেশি আমি বলবো যে সোশ্যাল ক্যাপিটাল কাজে লাগবে। তিনি জানবেন আমি একা না, আসলে যতক্ষণ পর্যন্ত লিগ্যাল সিস্টেমে পৌঁছাতে না পারছি, দেয়ার আর সোশ্যাল সিস্টেম বিহাইন্ড মি। ফেক ছবি, এটা যে ফেক করা হয়েছে সেই প্রমাণটা কে করবে, বাদী নাকি আসামি? আপনি অভিযোগটা রেজ করে হয়তো কিছু লিঙ্ক দিলেন, কিছু ছবি দিলেন, কিন্তু এটা আসলে কোথা থেকে এসছে, কার মোবাইল থেকে এসছে, কোন ওয়েবসাইট থেকে আসছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং তখনই আপনার ডিজিটাল ফরেন্সিক এভিডেন্স পার্টটা অ্যাক্টিভেট হয়ে যায়। এবং আমি বলবো আমরা যে আমাদের ছোট দেশ হিসেবে আমরা খুবই লাকি, আমাদের সিআইডির একটা ফরেন্সিক এরকম ল্যাব আছে। এবং এই ধরনের মামলাগুলো যখনই হয় তখন যারা তদন্তকারী সংস্থা থাকেন তাদের প্রধান কাজ হচ্ছে ডিভাইসগুলো ওনারা জব্দ করেন। ধরেন আপনি মনে করছেন যে ওনার ডিভাইস থেকে আপনার কাছে এসছে বা আপনার মোবাইলে আছে, তখন আপনার ডিভাইসগুলো কিন্তু দিয়ে দিতে হবে এবং সেগুলো ফরেন্সিক ল্যাবে চলে যাবে। ফরেন্সিক ল্যাবে যাওয়ার পরে ওনারা সেগুলো মিলিয়ে দেখবেন যে এই মোবাইল থেকে এই মোবাইলে এটা এসেছে কিনা, বা যদি কোনো কম্পিউটার থেকে এগুলো আপলোড করা হয়ে থাকে তারা কম্পিউটার সিজ করারও ক্ষমতা দেওয়া হয়েছে। সো আপনার একটা বক্তব্য, আপনার একটা অ্যালিগেশন সাপোর্টেড বাই ডিজিটাল ফরেন্সিক এভিডেন্স দিয়ে কিন্তু মামলাটা এস্টাবলিশ হচ্ছে। ঠিক আছে, সো এখানে ইটস নট লাইক দ্যাট যে আসামিকে একদম ছেড়ে দেওয়া হচ্ছে বা আসামির প্রমাণের কোনো বিষয় নেই। এখানে দায়টা মোটামুটি বর্তাচ্ছে কার উপরে, বাদী আর বিবাদী? না, বিবাদীর ওপরে ওইভাবে দায় আমি বলবো বর্তাচ্ছে না, কারণ ওই যে বললাম প্রথম প্রাইমা ফেসি কেসটা আপনাকে প্রমাণ করতে হবে ওই যে স্ক্রিনশটগুলো দিয়ে, তারপরে এটা কিন্তু যে প্রসিকিউশন টিম বা ইনভেস্টিগেশন যে অফিসার আছে তাদের উপর বেশ অনেকটা চলে যাচ্ছে, কারণ এটা চলে যাচ্ছে সিআইডির ফরেন্সিক ল্যাবে। সো ওই ল্যাবের রিপোর্টটা কি আছে, যেমন একটা মার্ডার কেসে কিন্তু পোস্টমর্টেম রিপোর্টটা কি আসছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। পোস্টমর্টেম রিপোর্টে যদি আসে যে এটা মার্ডার না সুইসাইড, তাহলে কিন্তু মামলা ওখানেই। কিন্তু ডিজিটাল এভিডেন্সে দেখা গেল যে ওর মোবাইলে কিছু পাওয়া যায়নি বা এটা কোনো থার্ড পার্টি পেয়েছে। বিশেষ করে এই ধরনের মামলা এগুলো প্রমাণ করা কঠিন হয় কেন জানেন, এগুলো বেশিরভাগই বিদেশ থেকে করে এবং ভিপিএন ইউজ করে এবং বিদেশ থেকে যখন আপনি এই ধরনের কোনো তথ্য উপাত্ত পাঠাচ্ছেন বা এডিট করে আপলোড করে দিচ্ছেন, তখন ওই যে আমাদের জুরিসডিকশনের বাইরে হয় সেগুলো প্রমাণ করা একটু কঠিন হয়ে যায়। সো এটা একটা চ্যালেঞ্জ আমরা দেখছি। সো এখানে বাদীর দায়িত্ব আছে, অ্যাট দ্য সেম টাইম খুব অনেক বড় একটা দায়িত্ব হচ্ছে যে ইনভেস্টিগেশন অফিসার এবং সিআইডি ফরেন্সিক ল্যাব। এই যে মানসিকতা, এই যে সাংস্কৃতিক ভাবে সবকিছু মেনে নিচ্ছে, আমরা যাচ্ছি না, তো এটার বিরুদ্ধে আপনি কি বলতে চান ভুক্তভোগীদের যারা সাইবার অপরাধের শিকার হচ্ছেন? প্রথমেই ভুক্তভোগীদের বলতে চাই যে হেরে যাওয়ার আগে হেরে যাওয়ার না, তাকেই প্রথমে দাঁড়াতে হবে, নিজের পক্ষে দাঁড়াতে হবে। তবে একই সাথে আমি মনে করি পরিবার, সামাজিক প্রতিষ্ঠানগুলোকে তাদের পাশে দাঁড়াতে হবে। প্রায় সময় দেখা যায় কোনো একটা ইনসিডেন্ট হয়ে যাওয়ার পর ফ্যামিলি দাঁড়ায় না, বিকজ এই কমপ্লিকেসিগুলো তারা বুঝতে পারেন না। তো আমি তাদের ফ্যামিলিকে অনেক রিকোয়েস্ট করব, তাদের শিক্ষকদেরকে, বন্ধুদেরকে, পিয়ার প্রেশার একটা বিশাল জিনিস, এবং বেশিরভাগ মানুষই কিন্তু রিভিকটিম হয় খুব ক্লোজ সার্কেলকে দিয়েই, আবার তারা তাদের পাশে দাঁড়ায় না। তো আমি বলবো যিনি ভুক্তভোগী তিনি তো নিজের পক্ষে দাঁড়াবেনই, খুব স্ট্রংলি, ফার্মলি দাঁড়াবেন, এবং কোনোভাবেই তিনি মনে করবেন না যে এটা আমার দোষ, হোয়াট এভার দ্য রিজন। কেউ তাকে রিভিকটিম করার চেষ্টা করুক যে তুমিই দায়ী, তোমার জন্য এটা হয়েছে, নো, you are not responsible for that, this is social responsibility. তো যতক্ষণ পর্যন্ত জাস্টিসটা তার দরজায় না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি যেন সেলফ জাস্টিসের জন্য দাঁড়িয়ে থাকেন এবং তার ভয়েসটা কন্টিনিউয়াসলি রেজ করতেই থাকেন। এবং আমরা জানি যে যখন একজন থেকে ভয়েসটা ডিসেমিনেটেড হবে, অন্যরাও কিন্তু এসে দাঁড়াবে, অন্য ভিকটিমরাও কিন্তু এগিয়ে আসবেন, তখন কিন্তু নীরবতার এই কালচারটা চলে যাবে। এবং তার মাঝখানে আমাদের যে সোশ্যাল ইনস্টিটিউশন, ফ্যামিলি, এডুকেশনাল ইনস্টিটিউশন, আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে।
এবং এরকম ঘটনা কিন্তু ঘটেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী যারা কিনা একসময় কোনো কারণে ভিকটিম হয়েছিলেন কোনো ক্রাইমে, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে এবং তারপরে কিন্তু যেই ছাত্রছাত্রীগুলো শিক্ষার্থীগুলো ঝরে পড়ছিল তারা কিন্তু আবার ফিরে এসছে, আবার সুপ্রতিষ্ঠিত হয়েছে। আরেকটা কথা আমি বলবো যে যারা জাস্টিসটা পেয়েছেন তারা যেন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন, তারা যেন এই ডিসকাশনটা নিয়ে আসেন লজ্জিত না হয়ে, লুকিয়ে না থেকে যে আমি ভিকটিম হয়েও কিন্তু ফিরে এসেছি জয়ী হয়ে, সুতরাং হেরে যাব না। মানে আমি তো ক্রাইম করি নাই, সো হু ইজ নট দ্য ক্রিমিনাল, হু ইজ দ্য ভিকটিম শুড অ্যাকচুয়ালি স্ট্যান্ড টল এবং স্ট্যান্ড ফর সেলফ অ্যান্ড স্ট্যান্ড ফর আদার্স। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। দর্শক, আমরা জানলাম, আমরা শুনলাম যে সাইবার সুরক্ষা অধ্যাদেশে আমাদের এই সাইবার অপরাধ কি, তার শাস্তি কি, কিভাবে তার বিরুদ্ধে কথা বলতে হবে। এখন ভুক্তভোগী আমরা যারা হচ্ছি বা মানে হয়েও চুপ করে আছি, তাদেরকে শুধু এটুকু বলবো, প্লিজ আপনারা কথা বলুন। নীরবতা নিরাপত্তা নয়।